শুনছেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বিখ্যাত উপন্যাস উদাসী রাজকুমার। আজ চতুর্থ পর্ব। পূর্বে শুনেছেন মহারাজ মহাচূড়ামণি মহামন্ত্রীর কথায় তলতা দেবীকে সন্দেহ করেন এবং তাকে তরবারি যুদ্ধে আহ্বান জানান। হতবাক মহারানী এই অভিযোগ শুনে নিজেই আত্মহত্যা করতে যান। মহারাজা তখন নিজের ভুল বুঝতে পারেন এবং মহারানীর কাছে ক্ষমা চান এবং সেই রাত্রেই মহামন্ত্রী জীবককে কারাগারে আদেশ দেন। পরদিন সকালবেলায় তলতা দেবী নিজ উদ্যানে কারিগর জয়পালকে মহারানীর মূর্তি না গড়তে মহারাজার মূর্তি করতে বলেন এবং সেখানেই রাজপুরোহিত চম্বির কাছে শোনেন মহামন্ত্রী জীবককে কেউ হত্যা করেছে কারাগারে এবং ভূতপূর্ব সেনাপতি চম্পক মহারাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। চম্বির কথায় তলতা দেবী কাউকে না জানিয়ে নিজেই চলে যান চম্পকের কাছে তাকে বোঝানোর জন্য। আজ চতুর্থ পর্ব। মাত্র 4 জন দেহরক্ষী নিয়ে মহারানী তলতা দেবী বেরিয়ে পড়লেন রাজধানী থেকে। তার সাদা ঘোড়ার পিঠে রাজছত্র বসানো। তলতা দেবীও পরে আছে রেশমের পোশাক। তিনি সাদা রং পছন্দ করেন। নগর থেকে খানিকটা দূরে একটা উঁচু টিলার উপর মহাকালের মন্দির। তলতা দেবী প্রথমে চললেন সেই দিকেই। রাজধানীর প্রজারা মনে করবে যে মহারানী মন্দিরে পূজা দিতে যাচ্ছেন, সেখানে তিনি প্রায়ই যান। প্রথমে তলতা দেবী মহাকালের মন্দিরে এসে সত্যিই ভক্তি ভরে পূজা দিলেন। সেখানকার পুরোহিতের সঙ্গে কথা বললেন খানিকক্ষণ। তারপর মন্দির থেকে বেরিয়ে মহারানী গেলেন কাছাকাছি একটা ঝর্ণা দেখতে। তীর্থযাত্রীরা অনেকেই এই ঝর্ণায় এসে স্নান করেন। ঝর্ণাটা ছাড়িয়ে তিনি ঢুকে পড়লেন জঙ্গলের মধ্যে। একটু পরেই দেহরক্ষীরা পৌঁছে গেল তার কাছে। সবাই মিলে যেতে লাগলেন গভীর জঙ্গলের দিকে। একজন গুপ্তচর পায়ে হেঁটে আগে আগে তাদের পথ দেখিয়ে যেতে লাগলো। এদিকে আর কোনো গ্রাম নেই, শুধু পাহাড়ের পর পাহাড় আর জঙ্গল। শুধু একটা সরু পায়ে চলা পথ রয়েছে। তলতা দেবী এদিককার পথ চেনেন না, তবুও তিনি একটুও ভয় পেলেন না। তার দেহরক্ষী 4 জন অত্যন্ত বিশ্বাসী এবং নিপুণ যোদ্ধা। তারা মহারানীর জন্য প্রাণ দিতেও প্রস্তুত। এ রাজ্যে চোরদস্যুরও তেমন উৎপাত নেই। তাছাড়া মহারানীর পথ আটকে দাঁড়াবার মতন সাহস এ রাজ্যে কোনো মানুষেরই হবে না। মহারানী শুধু একটাই চিন্তা করতে লাগলেন, কাজ উদ্ধার করে তাকে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসতে হবে, মহারাজ জেগে ওঠার আগেই। চম্পকের রাগ করার কারণ আছে। সে এই রাজ্যের সেনাপতি, তার বাবাও সেনাপতি ছিলেন। হঠাৎ মহারাজ মহাচূড়ামণি তাকে সেনাপতিত্ব থেকে সরিয়ে জুতো পরাবার কাজ দিলেন। মহারাজের মাথায় মাঝে মাঝে এরকম অদ্ভুত খেয়াল জাগে। অবশ্য যুদ্ধের সময় মহারাজ নিজেই সৈন্য পরিচালনা করে। সেনাপতি চম্পকের বিশেষ কোনো কাজ থাকে না। চম্পকের সুন্দর চেহারা, সেই জন্য আড়ালে অনেকে তাকে ঠাট্টা করে বলতো পুতুল সেনাপতি। কিছু পাহাড়ি উপজাতি সৈন্য জুটিয়ে চম্পক বিদ্রোহ ঘোষণা করে নিজের মৃত্যু ডেকে এনেছে। এত সাহস তার হলো কি করে? মহারাজ মহাচূড়ামণি নিজে অস্ত্র ধারণ করে উত্তর পাঞ্চালের সৈন্যবাহিনী সঙ্গে নিয়ে এলে চম্পক এই সামান্য দলবল নিয়ে তার বিরুদ্ধে দাঁড়াতেই পারবে না। নিঘাত তার প্রাণ যাবে। বিদ্রোহীদের মহারাজ কিছুতেই ক্ষমা করবেন না। এখন চম্পকের বাঁচার একমাত্র উপায় কিছুদিনের জন্য কোথাও লুকিয়ে থাকা। এমনকি সে যদি এ রাজ্যের বাইরে চলে যায় তাহলে আরও ভালো। হঠাৎ জঙ্গলের মধ্যে প্যাঁ প্যাঁ করে খুব জোরে ভেপু বেজে উঠল। শব্দ যে কোথা থেকে এলো তা বোঝাই গেল না প্রথমে। তারপর সেই শব্দটা ক্রমেই দূর থেকে আরও দূরে ছড়িয়ে পড়ল। দেহরক্ষী 4 জন চতুর্দিকে ঘোড়া ছুটিয়ে এসে দেখে জানালো, এখানকার অনেকগুলো গাছে প্রহরীরা বসে আছে। তারা ভেপু বাজিয়ে সংকেত দিচ্ছে। নিশ্চয়ই কাছেই কোথাও চম্পকের বাহিনীর শিবির। তলতা দেবী বললেন,
ব্যবস্থা ভালোই করেছে দেখছি, এগিয়ে চলো। ক্রমশই ভেপুর আওয়াজ বাড়তে লাগলো। আরও খানিকটা এগাবার পর দেখা গেল জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে সারি সারি তাঁবু। তাঁবুগুলোর সামনে অন্তত 50 জন পাহাড়ি যোদ্ধা দাঁড়িয়ে আছে। তাদের খালি গা, কোমরের নিচে পালকের পোশাক, মাথাতেও পালক গোজা। তারা তীর ধনুক উঁচিয়ে আছে, ছিলা টান টান, যে কোনো মুহূর্তে ছুটে আসবে ধারালো তীর। তলতা দেবী ঘোড়া থামিয়ে ভুরু কুচকে সেদিকে তাকিয়ে রইলেন। প্রধান দেহরক্ষী সোমদত্ত জিজ্ঞেস করল, মহারানী, আমরা কি আর এগোবো? তলতা দেবী বললেন, তুমি সাদা পতাকা এনেছ তো, সেই পতাকা উড়িয়ে দাও। সোমদত্ত সাদা পতাকা তুলে মহারানীকে আড়াল করে দাঁড়ালো। তলতা দেবী তখন সেই গুপ্তচরকে বললেন, তুমি আমাদের দূত হয়ে সামনে এগিয়ে যাও। সেনাপতি চম্পককে আমার এই বার্তা দেবে, উত্তল পাঞ্চাল রাজ্যের মহারানী এসেছেন সেনাপতি চম্পকের সঙ্গে সাক্ষাৎ করতে। তিনি সঙ্গে সেনাবাহিনী আনেননি। সেনাপতি চম্পক তার অনুচরদের অস্ত্র নামিয়ে ফেলতে আদেশ দিক। গুপ্তচরটি সেই তীরধনু কোচানো পাহাড়ি সৈন্যদের দিকে আর একবার মহারানীর দিকে তাকিয়ে ভয় পাওয়া কাপা কাপা গলায় জিজ্ঞেস করলেন, যাব? আমি একা যাব? মহারানী আঙুল তুলে আদেশ দিলেন, যাও। সে দুরু দুরু বুকে এগিয়ে যেতে লাগল। পাহাড়ি যোদ্ধারা তখনও তীরধনু কুচিয়ে আছে। একটু পরেই মহারানীর দূত ফিরে এলো, সঙ্গে বিপক্ষের একজন দূত। সেই বিপক্ষের দূতটি রানীকে প্রণাম জানিয়ে বলল, স্বাগতম মহারানী, আমাদের দলপতি আপনাকে তার শিবিরে আমন্ত্রণ জানিয়েছেন। তবে আপনার 4 জন দেহরক্ষীকে এখানেই অপেক্ষা করতে হবে, তারা আর এগোতে পারবে না। প্রধান দেহরক্ষী সোমদত্ত তৎক্ষণাৎ বলে উঠল, না, আমরা মহারানীকে একলা যেতে দেব না। তলতা দেবী হাত তুলে সোমদত্তকে চুপ করে ইঙ্গিত করলেন, তারপর বললেন, ঠিক আছে, আমি একাই যাব। ঘোড়া ছুটিয়ে তিনি এগিয়ে গেলেন সামনে। পাহাড়ি যোদ্ধাদের তিনি গ্রাহ্য করলেন না। সেই যোদ্ধারা সরে গিয়ে তাকে জায়গা করে দিল। একটা বড় শিবিরের সামনে দাঁড়িয়ে আছে চম্পক। তার সর্বাঙ্গে রাজপোশাক, মাথায় একটা সোনার মুকুট। সে এখন সেনাপতি নয়, রাজা। চম্পক এগিয়ে এসে সহাস্যে বলল, আসুন আসুন মহারানী, কি সৌভাগ্য আমার, আপনি নিজে এসেছেন আমার সঙ্গে দেখা করতে। এই দুপুর রৌদ্রে আপনার সোনার বর্ণে আঁচ লেগেছে। আপনি আমার শিবিরে এসে আসন গ্রহণ করুন। তলতা দেবী ঘোড়া থেকে নামলেন, তারপর রাগত স্বরে বললেন, এ কী রকম ব্যবহার তোমার চম্পক? আমি দিনের আলোয় এসেছি, আমার সঙ্গে 4 জনের বেশি দেহরক্ষী নেই। গাছের উপর বসে তোমার প্রহরীরা সব দেখেছে, তবু তোমরা সৈন্যরা তীর ধনু কুচিয়ে আমাদের অভ্যর্থনা করলে। আমি কি শত্রু হিসাবে এসেছি তোমার কাছে? চম্পক এবারও হেসে বলল, আমার পাহাড়ি সৈন্যরা অস্ত্র তুলে আপনাকে সম্মানই জানিয়েছে। তাছাড়া আমি যে একেবারে সহায় সম্বলহীন নয়, সে কথা আপনাকেও জানানো হলো। তলতা দেবী বললেন, তুমি এর মধ্যেই রাজা হয়ে গেছো দেখছি। চম্পক মহারানীকে নিয়ে এলো শিবিরের মধ্যে। ভেতরে বসে তলতা দেবী বেশ কয়েক মুহূর্ত অপলক তাকিয়ে রইলেন চম্পকের দিকে। চম্পক তার চেয়ে 5 বছরের ছোট। মহারানী তাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। এর আগে চম্পক প্রায় নানা ব্যাপারে তার পরামর্শ নিতে যেত। মহারানীকে খুব ভক্তি করত সে। সেই চম্পক হঠাৎ বদলে গেছে। চম্পক বলল, কি খাবেন বলুন? রোদ্দুরের মধ্যে এসেছেন, আগে শরবত আনতে বলি, তারপর দুপুরের আহার্য এখানেই গ্রহণ করবেন। তলতা দেবী বললেন, আমি এখানে খেতে আসিনি। চম্পক বলল, আপনার সেবা করার কিছু সুযোগ দিন আমাদের। তলতা দেবী বললেন, আমার সময় নেই, আমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে। আমি ছুটে এসেছি তোমাকে সাবধান করতে। এ কি পাগলামি শুরু করলে চম্পক? তুমি কি মরতে চাও? চম্পক হা হা করে হেসে বলল, মৃত্যুর জন্য আমার মোটেই ব্যস্ততা নেই মহারানী, আমি এখনো অনেক বছর বাঁচব। আপনি বসুন, আপনি এত অস্থির হচ্ছেন কেন? উত্তর পাঞ্চাল রাজ্যের বিপদের চিন্তায় আপনি খুবই বিচলিত হয়ে পড়েছেন দেখছি। তলতা দেবী ধমক দিয়ে বললেন, আমি উত্তর পাঞ্চাল রাজ্যের বিপদের কথা একবারও ভাবিনি।
আমি ছুটে এসেছি তোমাকে বাঁচাতে। তোমাকে বলেছিলাম মহারাজের রাগ কমে না যাওয়া অপেক্ষা কোনো একটা গ্রামে লুকিয়ে থাকতে। তুমি আমার কথা শুনলে না। চম্পক বলল, আমি লুকিয়ে থাকবো কেন? মহাচূড়ামণিকে আমি গ্রাহ্য করি না। ওই হোতকাটাকে আমি আর ভয়ও পাই না। তোমার এত সাহস এলো কোথা থেকে? মহারাজ এখনো কিছুই জানেন না। আমি তোমাকে বলতে এসেছি, তুমি সন্ধ্যের আগেই পালিয়ে যাও। কিছুদিনের জন্য অন্য রাজ্যে আশ্রয় নাও। প্রয়াগ কিংবা বারাণসী ঘুরে এসো। আমি অন্য রাজ্যে পালাবো? আমি মহাচূড়ামণিকে এবার চরম শিক্ষা দেব। ওই মূর্খ রাজা তাজে অন্যদের যা ইচ্ছে শাস্তি দিয়েছে, এবার আমি তাকে এমন শাস্তি দেব সে কল্পনাও করতে পারবে না। কি পাগলের মতো কথা বলছো চম্পক? মহারাজ যখন শুনবেন যে তুমি বিদ্রোহ করতে এসেছ, তিনি তার সৈন্যবাহিনী নিয়ে ছুটে এলে তুমি তৃণখণ্ডের মতো উড়ে যাবে। আমি তো মহাচূড়ামণির জন্যই অপেক্ষা করছি, আসুক না সে। তুমি এই সামান্য কয়েকজন সৈন্য নিয়ে মহারাজের বিরুদ্ধে দাঁড়াবে? আমার সৈন্যরা মোটেই সামান্য নয়। শিগগিরই অন্য রাজ্যের সাহায্য আসবে। অন্য রাজ্যের সাহায্য? তুমি কি বলছো চম্পক? তুমি কি বিদেশি শত্রুদের সাহায্য নিয়ে দেশের সর্বনাশ করতে যাও? তুমি এমন কুলাঙ্গার হয়েছ? না, শুধু বিদেশি সাহায্যের দরকারও হবে বলে মনে হয় না। সাহায্য আসলে আসবে দেশের মধ্যেই, আসল জায়গা থেকে। তবে আপনি চিন্তা করবেন না মহারানী, ওই ঘটোৎকচটাকে আমি এমন কঠিন শাস্তি দেব আর আপনার কোনো ক্ষতি হতে দেব না। তলতা দেবী উঠে দাঁড়িয়ে বললেন, ঠিক আছে, তোমার সঙ্গে আমার সব সম্পর্ক এখানেই শেষ। এরপর তোমার যা হয় হোক, তা নিয়ে আমি আর ভাবব না। চম্পক দুহাত ছড়িয়ে মহারানীর পথ আটকে বললেন, আরে বসুন বসুন, এত ব্যস্ত হচ্ছেন কেন? আমার সঙ্গে আপনার সম্পর্ক শেষ কি বলছেন? এই তো সবে শুরু। মহাচূড়ামণি যাই হোক না কেন, আপনি যেমন উত্তর পাঞ্চালের মহারানী আছেন তাই থাকবেন। তলতা দেবী বললেন, তার মানে? চম্পক মহারানীর দুবাহু ছুঁয়ে বলল, আমি বসবো উত্তর পাঞ্চালের সিংহাসনে, আপনি হবেন মহারানী। তলতা দেবী কয়েক মুহূর্ত মহাবিস্ময়ে তাকিয়ে রইলেন চম্পকের দিকে। তারপরেই ক্রোধে তার মুখ রক্তিম বর্ণ হয়ে গেল। তিনি ঠাস করে এক চড় কষালেন চম্পকের গালে। দাঁতে দাঁত চেপে বললেন, অকৃতজ্ঞ, অমানুষ। চড় খেয়েও চম্পক হাসতে হাসতে বলল, কেন, আমার কথাটা পছন্দ হলো না? আমি রাজা হলেও রানী হিসাবে আপনাকে মানাবে, প্রজারাও আপনাকে পছন্দ করবে। তলতা দেবী বললেন, আর একবার ওই কথা উচ্চারণ করলে একটা একটা করে আমি তোমার দাঁত খুলে নেব। আমি আর এক মুহূর্ত এখানে অপেক্ষা করব না, তুমি নরকে যাও। মহারানী শিবিরের দরজার দিকে এগিয়ে যেতেই প্রথমে ঢুকলো দুজন সৈন্য, তাদের হাতে খোলা তলোয়ার। তারপর আরও 10-12 জন সৈন্য ঢুকে এসে গোল হয়ে দাঁড়ালো। চম্পক বলল, শিকল দিয়ে বাঁধো এই নারীকে। সাবধান, দেখো এই রমণী অতিশয় বুদ্ধিমতী, কোনো রকম দুর্বলতা দেখিও না, শক্ত করে হাত বাঁধো। একজন সৈনিক শিকল ঝনঝনিয়ে এগিয়ে এলো মহারানীর দিকে। তলতা দেবী সেই সৈনিকের চোখে চোখ রেখে প্রবল ঘৃণার সঙ্গে বললেন, ছি, তুমি উত্তর পাঞ্চালের মানুষ না? তুমি এ রাজ্যের মহারানীর গায়ে হাত তুলছ? তোমার লজ্জা করে না? মহারাজ তোমাদের এজন্য কি শাস্তি দেবেন সে ভয় নেই? সৈন্যটা কিছু বলার আগেই চম্পক বলে উঠল, এই সৈন্যদের উত্তেজিত করার চেষ্টা করে কোনো লাভ হবে না মহারানী। এরা ভালোভাবেই জানে মহাচূড়ামণি আর বেশিক্ষণ মহারাজ থাকবে না। মহাচূড়ামণির আয়ু শেষ হয়ে গেছে, পরবর্তী মহারাজ আমিই হব। তলতা দেবী বুঝতে পারলেন এতগুলো সৈন্যের সামনে কোনো রকম বাধা দেবার চেষ্টা করে লাভ নেই। তিনি সঙ্গে কোনো অস্ত্র আনেননি। মহারাজের কাছে তিনি প্রতিজ্ঞা করেছিলেন আর কখনো অস্ত্র ধরবেন না। সেই সৈনিকটি মহারানীর হাত দুটি শিকল দিয়ে বেঁধে টানতে টানতে নিয়ে গেল পিছনের দিকে অন্য একটি তাঁবুতে। বাইরে তিনি একটা কোলাহল শুনতে পেলেন। নিশ্চয়ই তার দেহরক্ষীদের সঙ্গে এখানকার সৈন্যদের লড়াই বেঁধে গেছে। সেই 4 জন রক্ষী এতজন সৈন্যের বিরুদ্ধে কি করে দাঁড়াবে? ওরা সাদা পতাকা উড়িয়েছিল, তবু এরা আক্রমণ করল। খানিক পরে চম্পক একটা ঝলসানো হরিণের ঠ্যাং কামড়াতে কামড়াতে ঢুকলো এই তাঁবুতে।
তলতা দেবী ঘৃণায় তার দিকে আর তাকালেন না। চম্পক বলল, আপনার 4 জন দেহরক্ষী শেষ হয়ে গেছে, একজনও পালাতে পারেনি। গুপ্তচরটিকে গাছের সঙ্গে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে। মাটির দিকে চোখ রেখে তলতা দেবী বললেন, মানুষ এত দ্রুত বদলে যেতে পারে? তোমাকে আমি স্নেহ করতাম, তুমি তার এই প্রতিদান দিলে? রাজ্যের লোভে তুমি উন্মাদ হয়ে গেছ। চম্পক বলল, আমি শুধু শুধু রাজ্যের লোভ করিনি তলতা দেবী, সব রকম আটঘাট বাধা হয়ে গেছে। মহাচূড়ামণির এবার নিস্তার নেই, যথা সময়ে সব জানতে পারবেন। আহ, মহাচূড়ামণি যখন ঘুম ভেঙে জানতে পারবে যে তার প্রিয়তমা মহারানী হাতে বন্দি আমার হাতে, তার মুখের অবস্থা কীরকম হবে? সেই গণ্ডমূর্খটা নিশ্চয়ই হাউ হাউ করে কাঁদতে শুরু করবে। আহ, সেই দৃশ্যটা ভেবেই যা আনন্দ হচ্ছে আমার। মহারানী আর কোনো কথা বললেন না। চম্পক জিজ্ঞেস করল, এখন আপনি কিছু খাবেন তো? খিদে পায়নি? তলতা দেবী বললেন, তুমি আমার সামনে থেকে চলে যাও। চম্পক বলল, ঠিক আছে, একবারে রাজধানীতে গিয়ে আমার পাশে বসে মহারানী হয়ে রাজভোগ খাবেন, ততক্ষণ উপবাসেই থাকুন। মহারাজ মহাচূড়ামণিকে কেউ জাগালো না। তিনি নিশ্চিন্তে মহা আরামে একটানা ঘুমালেন 22 ঘন্টা। তিনি জাগলেন অনেক রাতে। জাগার কিছুক্ষণ আগে তার ছটপটানি দেখেই দাসদাসীদের মধ্যে সাড়া পড়ে গেল। রান্নাবান্না সব তৈরি হয়ে গেল তাড়াতাড়ি। মস্ত বড় 1 ঘটি জল নিয়ে একজন দাসী দাঁড়িয়ে রইল তার শয্যার কাছে। মহারাজ উঠে বসে সবটা জল খেয়ে তৃপ্তির সঙ্গে বলল, আহ, বেশ ভালো ঘুম হয়েছে। তার মনটা প্রসন্ন আছে, খিদেও পেয়েছে বেশ। খাওয়া শেষ করে তিনি একটি প্রকাণ্ড ঢেকুর তুললেন। তাতে বোঝা গেল আজকের খাওয়া দাওয়া বেশ পছন্দ হয়েছে তার। এবার তার স্নান করার পালা। কিন্তু সন্ধেবেলা খুব একচোট বৃষ্টি হয়ে গেছে বলে বাতাস ঠান্ডা হয়ে গেছে, একটু যেন শীত শীত ভাব। তাই মহারাজ স্নান করার খুব একটা গরজ অনুভব করলেন না। হঠাৎ তার খেয়াল হলো প্রাসাদটি বড় বেশি নিঃশব্দ। দাসদাসীরা ঘোরাফেরা করছে, কিন্তু তাদের মুখগুলো থমথমে। কেউ কোনো কথা বলছে না, শুধু নীরবে আদেশ পালন করে যাচ্ছে। কি ব্যাপার, মুখে কারো হাসি নেই? রাজ্যে আবার কোনো বিপদ হলো নাকি? মহারাজ হাঁক দিলেন, মহামন্ত্রী! একজন দৈবারিক দরজা দিয়ে উঁকি মারতেই মহাচূড়ামণি আবার তাকে বললেন, মহামন্ত্রী কোথায়? তাকে ডেকে আনো, তিনি ঘুমিয়ে থাকলেও তাকে তুলে আনবে। দৈবারিক মাথা চুলকে কিছু বলতে গেল, তারপর কিছু না বলেই দৌড়ে গেল পিছন ফিরে। কিছুক্ষণ পরেই সে ডেকে আনলো নগর কোটাল বীরবাহুকে। মহাচূড়ামণি তখন তার হিরণ্যক নামক বিশাল তলোয়ারটি খাপ খুলে ধরে ধার পরীক্ষা করছেন। বীরবাহুকে দেখে ভুরু কুঁচকে তিনি বললেন, তুমি এলে কেন? তোমাকে তো ডাকিনি। মহামন্ত্রী জীবককে খবর দিতে বলেছি। বীরবাহু আমতা আমতা করে বলল, মানে মহারাজ, তিনি তো নেই। মহাচূড়ামণি বললেন, নেই মানে? কোথায় গেছেন? আমার হুকুম ছাড়া মহামন্ত্রী অন্য কোথায় গেলেন? বীরবাহু বলল, আগে মহারাজ, তিনি কোথাও যাননি, আপনি আদেশ দিয়েছিলেন যে তাকে। মহাচূড়ামণির এবার মনে পড়ল। তিনি মুচকি হেসে বললেন, ওহো, আমি আদেশ দিয়েছিলাম তাকে কারাগারে নিক্ষেপ করতে। তিনি একজন মিথ্যুক। তা কারাগারের অশ্বখাদ্য খেয়ে তার যথেষ্ট শাস্তি হয়েছে। এবার তাকে ছেড়ে দাও, এখানে নিয়ে এসো। বীরবাহু বলল, মহারাজ, তিনি বেঁচে নেই। মহাচূড়ামণি এবার খুব বিরক্ত হয়ে বলল, বেঁচে নেই মানে? 1 রাত্রিরে কারাবাস করেই তিনি মরে গেলেন? তাকে আমি শুলে চড়াবার ভয় দেখিয়েছিলাম, তিনি কি ভয়েই মারা গেছে? আরে আমি কি মারতাম নাকি সত্যি সত্যি? আরে এত কাপুরুষ, ছি! বীরবাহু বলল, তিনি এমনি এমনি মরে যাননি, নিহত হয়েছেন। নিহত হয়েছেন? জীবককে কে হত্যা করলো? এক্ষুনি সেই হত্যাকারীকে ধরে আনো আমার কাছে। মহারাজ, কে খুন করেছে তা এখনো ধরা যায়নি। তুমি নগর কোটাল, তুমি একটা খুনিকে ধরতে পারোনি? তুমি অপদার্থ, তুমি নিষ্কর্মার ঢেকি, তোমাকেই শাস্তি দেওয়া উচিত। তোমাকে আমি এদিক ওদিক তাকাতে তাকাতে মহাচূড়ামণি বলতে লাগলেন, তোমাকে আমি এমন শাস্তি দেব, এমন শাস্তি। যাও, আজ থেকে তুমি মহামন্ত্রী হয়ে গেলে। তুমি নগর কোটাল থাকার যোগ্যই নয়।
বীরবাহু হাসবে না কাঁদবে ভেবে পেল না। এই নাকি শাস্তি! নগর কোটালের থেকে মহামন্ত্রী পদ অনেক উঁচুতে। মহাচূড়ামণি বললেন, বীরবাহু, এই মুহূর্তে তুমি মহামন্ত্রী হলে, এবার বলো তো রাজ্যের অন্যান্য খবর। বীরবাহু গদগদ কণ্ঠে বললেন, মহারাজ, আপনাকে শতকোটি প্রণাম। আপনি আমাকে যে গুরুদায়িত্ব দিলেন তা আমি যথাসাধ্য পালন করব। আপনি জেগে উঠলেই রাজপুরোহিত ছম্বি একবার দেখা করতে চেয়েছেন। মহাচূড়ামণি বললেন, প্রথম দায়িত্বটাই তো পালন করনি দেখছি। আমি অনেকক্ষণ জেগে উঠেছি, তবু রাজপুরোহিতকে খবর দাওনি? যাও। বীরবাহু দৌড়ে চলে গেল। আবার ফিরে এলো একটু পরেই। হাঁপাতে হাঁপাতে বলল, মহারাজ, রাজপুরোহিত ছম্বি এখন যজ্ঞে বসেছেন। মহারাজ মহাচূড়ামণি একবার দাঁত কিরমির করলেন। রাজপুরোহিত যখন যজ্ঞ করতে বসেন তখন তাকে কেউ ডাকতে পারে না। একটুক্ষণ চিন্তা করে মহারাজ বলল, চলো, আমি যজ্ঞশালায় যাব। লম্বা লম্বা পা ফেলে তিনি প্রাসাদ থেকে নেমে এলেন। রাজসভার পাশেই যজ্ঞশালা। এই সময় কোনো যজ্ঞ হবার কথা না, তা মহাচূড়ামণির মনেই পড়ল না। অবশ্য রাজপুরোহিত যখন খুশি যজ্ঞের ব্যবস্থা করতে পারেন। যজ্ঞশালায় একটি কুণ্ডের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে আর কোনো পুরোহিত নেই, বিশেষ কিছুর আয়োজনও নেই, শুধু ছম্বি একা মন্ত্র পাঠ করে চলেছেন। রাজা এসে বললেন ছম্বির পাশে। বীরবাহু একটু দূরে হাত জোর করে দাঁড়িয়ে রইল। ছম্বি ঘাড় ঘুরিয়ে দেখলেন রাজাকে, কিন্তু মন্ত্রপাঠ থামালেন না। অনেকক্ষণ ধরে চলল সেই যজ্ঞ। তারপর একসময় তিনি ভূমিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। মহারাজ একটি দীর্ঘশ্বাস ফেলে বললেন, ওহ, কি লম্বা লম্বা শ্লোক আপনি মুখস্থ রাখতে পারলেন! মনে হচ্ছিল যেন সারা রাত্রিরও আপনার যজ্ঞ শেষ হবে না। ছম্বি গম্ভীর কণ্ঠে বললেন, এ রাজ্যের মঙ্গলের জন্যই আমি যজ্ঞ করছিলাম। মহারাজ, এ রাজ্যে আবার বিপদ ঘনিয়ে এসেছে। মহাচূড়ামণি বললেন, আরে, রাজ্য চালাতে গেলে পদে পদে বিপদ ঘটবেই। আমার মাথায় এই যে স্বর্ণ মুকুট, তা আসলে কাটার মুকুট, তাই না? তবে কোনো বিপদকেই আমি ভয় পাই না। মহারানীর বুদ্ধি আর আমার বাহুবলে সব বিপদকেই জয় করতে পারি। রাজপুরোহিত, আপনি শুনেছেন কি এ রাজ্যের ভূতপূর্ব মহামন্ত্রী জীবককে কেউ হত্যা করেছে? ছম্বি বললেন, হ্যাঁ, শুনেছি। তিনি গুপ্ত ঘাতকের হাতে নিহত হয়েছেন। মহারাজ বললেন, কে তাকে খুন করলো? কার আদেশে মারল? আমি মহামন্ত্রীকে শুলে চড়াবার ভয় দেখিয়েছিলাম মাত্র। আমি জেগে ওঠার আগে তো তাকে মারার কোনো কথা ছিল না। ছম্বি বললেন, জীবক নিশ্চয়ই অন্য কোনো গোপন কথা জানতেন, সেই জন্যই কেউ তাকে সরিয়ে দিয়েছে। মহারাজ বললেন, বীরবাহু, কাল দুপুরের মধ্যে আমি সেই হত্যাকারীকে দেখতে চাই। তারপর তিনি ছম্বির দিকে ফিরে বললেন, আপনি রাজ্যের কোন বিপদের কথা বলেছেন? ছম্বি ধীর গম্ভীর স্বরে বলল, মহারাজ, বিপদের সংবাদ দুটি। প্রথমটাই আগে বলি, চম্পক বিদ্রোহ করেছে। মহারাজ অবাক হয়ে বললেন, চম্পক? সে আবার কে? ছম্বি বললেন, চম্পককে চিনতে পারছেন না? আপনার সেনাপতি, যাকে আপনি সেনাপতির পদ থেকে ছাড়িয়ে আপনার জুতো পরাবার কাজ দিয়েছিলেন। মহারাজ ভুরু নাচিয়ে বলল, সেই চম্পক? সঙ্গে সঙ্গে তিনি আকাশ ফাটিয়ে হা হা করে হেসে উঠলেন। তারপর বললেন, ওই ননির পুতুল চম্পক, সে তো যুদ্ধ করতেই জানে না, সে আবার বিদ্রোহ করবে কি? ছম্বি বললেন, সে অনেক পাহাড়ি সৈন্য সংগ্রহ করেছে, তাদের নিয়ে উত্তর দিকের জঙ্গলে ঘাঁটি গেড়ে বসেছে। মহারাজ বললেন, ওই ছুঁচোটার বুঝি মরার স্বাদ হয়েছে? আমার নামে উত্তরের সবকটি রাজ্য ভয়ে কাঁপে। আমার সঙ্গে লড়াই করবে ওই ছুঁচোটা? ওকে আমি কচু কাটা করব। ওর মুন্ডুটা কেটে ফেলে তা আমি নিয়ে গেন্ডুয়া খেলবো। ওর হাত পা টুকরো টুকরো করে চিতাবাঘে খাওয়াবো। প্রত্যেক দিন ও জিভ দিয়ে এরপর আমার জুতো ছাড়বে। ছম্বি বললেন, মহারাজ, তার বেশ কিছু দুর্ধর্ষ সৈন্য আছে। আপনি তো জানেন, পাহাড়ি জাতির যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে প্রাণ দিতেও রাজি, তবু তারা কখনো ভয়ে পালায় না। মহারাজ বললেন, তারা আমাকে দেখে ভয় পাবে। কত সৈন্য সংগ্রহ করেছে চম্পক? 1000, 2000? বীরবাহু কোথায় গেল? এক্ষুনি আমার সৈন্য সাজাতে বলো, এই দণ্ডেই আমি যুদ্ধযাত্রা করব। মহাচূড়ামণি তার বুকে চাপড় মারতে মারতে বললেন, যুদ্ধ করতেই আমার ভালো লাগে।
একবার বেরোলে চম্পকটাকে তো শেষ করবই, আরও দু একটা রাজ্য জয় করে আসব। মহারানীকে একটা খবর দিতে হবে, তিনি নিশ্চয়ই ঘুমিয়ে আছেন, একবার তাকে বলে না গেলে তিনি দুঃখ পাবেন। ছম্বি বললেন, মহারাজ, এখনও আপনি দ্বিতীয় বিপদের সংবাদটা শোনেননি। মহাচূড়ামণি বললেন, ও, আরও একটা আছে নাকি? আর কেউ বিদ্রোহ করেছে? বলুন বলুন, তার কথাও বলুন। ছম্বি তার উত্তরীয়ের তলা থেকে একটা রেশমের কাপড়ের পত্র বার করলেন। তারপর একটা বিষণ্ণ দীর্ঘশ্বাস ফেলে বললেন, এটা পড়ে দেখুন মহারাজ। মহাচূড়ামণি অস্থিরভাবে বললেন, ওসব লেখাপড়ার ব্যাপার তো আপনাদের, আপনিই পড়ে শোনান। ছম্বি বললেন, মহারাজ, এটা পড়তে আমার খুবই সংকোচ হচ্ছে। আপনি আমার উপর ক্রুদ্ধ হবেন না। এই পত্র পাঠিয়েছে চম্পক। সে লিখেছে যে এই রাজ্যের লক্ষ্মী, আমাদের পরম শ্রদ্ধেয় মহারানী তলতা দেবীকে সে বন্দি করেছে। কথাটা যেন মহারাজ বুঝতেই পারলেন না। তিনি কপাল পর্যন্ত ভুরু তুলে বললেন, মহারানীকে বন্দি করেছে? তাকে পেল কোথা থেকে? আপনি যে বললেন সে উত্তর সীমান্তে জঙ্গলে শিবির ফেলেছে, মহারানী তো রাজপ্রাসাদে ঘুমিয়ে আছে। ছম্বি বললেন, না মহারাজ, মহারানী এখানে নেই। চম্পক বিদ্রোহ করেছে এই খবর পেয়ে মহারানী নিজে সেই বিদ্রোহ দমন করতে গিয়েছিলেন। মহাচূড়ামণি বললেন, রানী আমাকে না জানিয়ে সৈন্য নিয়ে বিদ্রোহ দমন করতে গেছেন? ছম্বি বললেন, সৈন্য নিয়ে যাননি, সামান্য কয়েকজন দেহরক্ষী সঙ্গে ছিল। তিনি ভেবেছিলেন তিনি নিজে গিয়ে বুঝিয়ে বললেই চম্পক শান্ত হবে, কিন্তু অকৃতজ্ঞ চম্পক বিশ্বাসঘাতকতা করেছে। সে এমন নরাধম যে মহারানী তলতা দেবীকে বন্দি করতে তার হাত কাঁপল না। মহারাজ মহাচূড়ামণি একটুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটি ঘুরতে লাগল। তারপর তিনি বিরাট এক হুঙ্কার দিয়ে বললেন, ওই নরকের কীট চম্পক কাল সূর্যের আলো দেখতে পারবেন না। আজ রাতেই সে শেষ হবে। আমার রানীর গায়ে যে হাত দেয় তার ছিন্ন মুন্ড ধুলোয় গড়াবে, তার রক্ত কুকুরে চাটবে। মহারাজ তক্ষুনি বেরিয়ে যেতে উদ্যত হলে ছম্বি হাত তুলে তাকে বাধা দিয়ে বললেন, মহারাজ দাঁড়ান, চম্পকের পত্রের বাকি অংশটা এখনো বলা হয়নি। চম্পক লিখেছে, আপনি সিংহাসন ত্যাগ করে দক্ষিণ দেশে চলে যান। সে এসে সিংহাসনে বসবে, আর আপনি যদি সৈন্য সামন্ত নিয়ে তার বিরুদ্ধে যুদ্ধ করতে যান, তাহলে দূর থেকে আপনাকে দেখেই সে মহারানীকে হত্যা করবে। চম্পককে দমন করতে গেলে আপনি আর মহারানীকে ফিরে পাবেন না। মহাচূড়ামণি ধপ করে বসে পড়লেন মাটিতে। শেষ হলো চতুর্থ পর্ব।